আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদন দিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক মুলতবি হয়েছে। দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 11:15টায় সংসদে আসেন। অর্থমন্ত্রী বলেন, যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। আজ বিকেল 3টায় জাতীয় সংসদে আগামী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হবে। দর্শক, বাজেটের সার্বিক দিক জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বাজেটে ঘাটতি পূরণে কি পরিকল্পনা রয়েছে সরকারের এবং কোন খাতগুলো এবার সর্বাধিক গুরুত্ব পাচ্ছে? জি ধন্যবাদ। মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি আসলে এখন মুলতবি করা হয়েছে। এখন নামাজ এবং খাবারের মধ্যাহ্নের যে বিরতি সেটি চলছে এবং এরপরেই কিন্তু বিশেষ বৈঠকটি আবার শুরু হবে এবং তখনই আগামী অর্থ বছরের যে বাজেট সেটি মন্ত্রিসভা অনুমোদন দেবে এবং অনুমোদন দেওয়ার পরে বিকাল 3টায় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন। এবং এবার যে বড় আকারের বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। 7,97,000 কোটি টাকা বাজেট। এই যে বড় বাজেট, এটার কিন্তু অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা অতিমারির পরে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে ডলারের যে দাম বৃদ্ধি হয়েছে, এর মধ্যেই কিন্তু একটি বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ। যদিও মন্ত্রীরা বলেছেন যে এই সংকট মোকাবেলায় বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে বৈদেশিক ঋণের প্রতি নির্ভরতা একটু কমানো হচ্ছে এবং বড় বড় যে মেগা প্রকল্পগুলো রয়েছে এগুলো যাতে খুব দ্রুততম শেষ হয়। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির দিকে কিন্তু এই সরকার খুব মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যাতে করে যে বড় প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো যাতে অর্থ বরাদ্দ সঠিকভাবে হয় এবং জবাবদিহিতার আওতায় আনা হয়, সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু এই অর্থগুলোকে যাতে খুব ভালোভাবে খরচ করা হয় এবং যাতে কোনো রকম অনিয়ম, দুর্নীতি বা বিভিন্ন প্রকল্পের সময় বৃদ্ধি এবং বাজেট বৃদ্ধি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দিয়ে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে সেগুলো সরকার বাস্তবায়ন করবে এবং বাজেটে বলা হচ্ছে যে আসলে দেশের অভ্যন্তরে যে অর্থগুলো রয়েছে সেগুলো যাতে সদ্ব্যবহার করা হয়, সেগুলো সদ্ব্যবহার করলে বাজেটে ঘাটতি পূরণ হবে এবং বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার যাচাই বাছাই করে প্রকল্পগুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং যে সমস্ত প্রকল্প অল্প সময় কাজ করলে শেষ হয়ে যাবে সে সমস্ত প্রকল্প দ্রুত শেষ করার জন্যও কিন্তু এর আগে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ঘাটতি বাজেটের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের যে বরাদ্দকৃত যে অর্থ থাকবে সেটি যাতে সদ্ব্যবহার হয় সেটির কিন্তু একটি নির্দেশনা থাকবে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে কিন্তু একটি নির্দেশনা এই বাজেটে থাকবে। কেননা দৈনন্দিন জীবনে যে নিত্যপণ্যগুলো দরকার হয় সাধারণ মানুষের, সেটি আসলে সাধ্যের বাইরে চলে গেলে সাধারণ মানুষও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি কিন্তু প্রভাব পড়ে এবং এই বাজারের প্রভাবটাকে কিন্তু জাতীয় অর্থনীতিকে একটি বড় ধাক্কা দেয়। তখন কিন্তু জাতীয় অর্থনীতির একটি নেতিবাচক প্রভাব তৈরি হয়। সামষ্টিক অর্থনীতি এবং এই যে আপনার মূল্যস্ফীতি রয়েছে সেটির কিন্তু একটি বড় ধরনের প্রভাব বাজেটের উপর পড়ে। এসব বিষয় কিন্তু একটি দিক নির্দেশনা আশা করি অর্থমন্ত্রী দেবেন এবং এই বাজেট আজকে উত্থাপনের পরে বাজার মনিটরিং সহ সরকারের যে উদ্যোগগুলো রয়েছে বাজেট বাস্তবায়নে সেগুলো আসলে সদ্ব্যবহার করা হবে এবং মনিটর করা হবে, সেটি আসলে আশা করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এবার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রশাসন এবং সামাজিক খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যে জনপ্রশাসন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিভাগকেও এবার অনেক সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে আগামী অর্থ বছরের বাজেটের সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এমন স্লোগান সামনে রেখে আজ জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, আর বাজেট ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 53তম ও বর্তমান সরকারের টানা 16তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সহকর্মী সেলিম মালিক। রুশ ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে চরম অস্থির বৈশ্বিক অর্থনীতি, এর অন্যতম বড় ভুক্তভোগী বাংলাদেশ। এমন বাস্তবতায় 2024-25 অর্থ বছরের জন্য এক উচ্চাকাঙ্ক্ষী বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,215 কোটি টাকা বাড়িয়ে তিনি ঘোষণা করবেন 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট। বাজেটের 35% অর্থাৎ 2,81,453 কোটি টাকা ব্যয় করা হবে নানা উন্নয়ন খাতে, আর বাকি 64% 5,06,971 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বাজেটের উন্নয়ন খাতের বরাদ্দের 94% 2,65,000 কোটি টাকা ব্যয় করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো নির্মাণে। 3% খরচ হবে সরকারি বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্যে। বাজেটের অন্যান্য বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,93,471 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 93,000 কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরও 20,500 কোটি টাকা। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে কেবল এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,80,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা। বাকিটা বিদেশি অনুদান থেকে পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা, যা জিডিপির 4.5%। আর বিশাল এই ঘাটতির 64% পূরণ করা হবে নিজস্ব উৎস থেকে 1,60,900 কোটি টাকা ধার করে। এছাড়া বৈদেশিক ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 23,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 15,400 কোটি। এছাড়া অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকার পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। ডলার রপ্তানি রেমিটেন্স সংকটে চরম অস্থিরতায় অর্থনীতি, তাই এবার বাজেটে কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 0.75% কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। এদিকে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম চরম ভোগান্তিতে ফেলেছে নিম্ন ও মধ্যবিত্তকে। তবে সে অনুপাতে মূল্যস্ফীতি কমানোর টার্গেট নেই সরকারের, রাখা হয়েছে আগের 6%-এর মধ্যেই। সেলিম মালিক, RTV, ঢাকা। জাতীয় বাজেটে সাধারণ মানুষের চোখ থাকে কোন পণ্যের দাম বাড়লো বা কমলো তা নিয়ে। অর্থনীতি সচল, নিত্যপণ্যের দাম সহনীয় ও দেশের শিল্প সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্ক ও ছাড় দেওয়ার প্রস্তাব থাকছে। বাজার স্থিতিশীল ও মূল্যস্ফীতি লাগাম টানতে 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। ফলে পেঁয়াজ, রসুন, চাল, আলু, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দাম কমতে পারে। দাম কমার তালিকায় আছে গুঁড়া দুধ, ল্যাপটপ, ইলেকট্রিক মোটরসাইকেল, দেশি মোটরসাইকেল, ডেঙ্গু পরীক্ষা কিট সহ ক্যান্সার চিকিৎসা। দাম বাড়ার ক্ষেত্রে বড় চমক থাকছে সংসদ সদস্যদের গাড়িতে। এবার থেকে তাদেরকেও কর দিতে হবে। এছাড়া দাম বাড়তে পারে মোবাইল সিম কার্ড, মোবাইলে কথা বলার খরচ, সিগারেট, কোমল পানীয়, ফ্রিজ, এসি সহ বিলাস পণ্যের। বাড়তি তালিকায় আছে পানির ফিল্টার, এলইডি বাল্ব, জেনারেটর, নিরাপত্তা ও হাসপাতালের সরঞ্জাম। দর্শক, বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। জানাবেন যে বাজেট নিয়ে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন?
আপনারা যেমনটি আমরা নিউজে শুনছিলাম যে সাধারণ মানুষের যে বিষয়টি এখন পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে, যেগুলো নিত্যপণ্য দ্রব্য সেগুলোর দাম যেন কমানো হয় এবং সেগুলোর দাম যেন একটা নিয়ন্ত্রণে আনা হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা বাজারে বিভিন্ন অংশে ঘুরে দেখেছি, বিভিন্ন অংশে আমরা কথা বলেছি, আমরা চাল বিক্রেতাদের সঙ্গে কথা বলছি, চাল ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আদা রসুন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের ক্রেতা বিক্রেতাদের উভয়ের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে প্রত্যেকেরই একটা মূল চাওয়া রয়েছে যে বাজেটে অবশ্যই যেন নিত্য পণ্যের দাম কমানো হয় এবং যেসব পণ্য বিলাসী রয়েছে, যেসব পণ্য সাধারণ মানুষের প্রতিদিনকার প্রয়োজনের তালিকার মধ্যে নেই, সেই সব পণ্য সরকার চাইলে শুল্ক বাড়াতে পারে। সেসব পণ্যে যদি দাম বাড়ানো হয় সেভাবে তারা প্রভাবিত হবে না। তবে সাধারণ মানুষ বলছে যে নিত্য পণ্য চাল ডাল সব বিভিন্ন জিনিসের দাম যাতে কমাতে হয়। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। এই যে আসন্ন যে বাজেট রয়েছে সেই বাজেটে আসলে কোন বিষয়গুলো যদি সরকার কমায় বা আপনাদের প্রত্যাশাটা কি? সরকারের কাছে একটাই বিনোদন আবেদন যে আমরা সাধারণ পাবলিক যেন এই দিনে যা কামাই করে এই কামাই দিয়ে সংসারটা সুন্দর মতো চালানো যায় সেই ব্যবস্থাটা যেন করে। আর যেরকম পণ্যর দাম যেরকম বাড়তেছে এই বাড়া থেকে এই বাজেটে জানি বাড়ার চেয়েও কমায় সেই আশাই করি। কারণ চালের দাম যেভাবে বাড়ছে, আলুর দাম যেভাবে বাড়ছে, তেলের দাম যেভাবে বাড়ছে, এরকম যদি বাড়তে থাকে আমরা না খেয়ে মরতে হবে। কারণ আমরা দৈনিক কামাই করে দিনে 500-600 টাকা কামাই হয়, সেই কামাই দিয়ে সংসার চলে না। আজকাল দিনে আপনি একটা সাধারণ বেতন সর্বনিম্ন বেতন 10 থেকে 12 হাজার টাকা, তো একটা বাসা ভাড়াই নিত্যপণ্য যেসব দ্রব্য রয়েছে সেগুলোর দাম কমানোর আপনার দাবি? জি, সেগুলো আশা করছি যে দাম কমানো, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমালে সবচেয়ে বেটার। আমরা যেমনটি শুনছিলাম বলছিলেন যে নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে চাল ডাল তেল ভোজ্য তেল, তারপরে আরও মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে যারা এই জ্বালানি তেল এটার আসলে এটাও যদি দাম কমানো হয় সম্ভব হয় তাহলে এটাও আসলে সাধারণ সব কিছুর উপর যেহেতু একটা প্রভাব রয়েছে তাতে সাধারণ মানুষের স্বস্তি আর একটু ফিরবে। এই ছিল আফসানা আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ। তলব থাকলেও আজ দুর্নীতি দমন কমিশন দুদকে যাচ্ছেন না আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তার আবেদনের ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে দুদক। বুধবার সম্পদের হিসেব দিতে তার আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছিলেন তিনি। অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক কাজী হাফিজুল ইসলাম বারবার এই আবেদন করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের তথ্য পায় দুদক। আদালত বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ ফ্রিজ করতে বলেছেন আদালত। 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। দর্শক, দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। বাদল, বেনজিরের সময় আবেদনের বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত কি তথ্য রয়েছে এই বিষয়ে আমাদের জানাবেন। আফসানা, আমরা কিছুক্ষণ পরে আসলে জানতে পারবো যে দুদক তার সময় আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কারণ কিছুক্ষণ পরে আমাদের সাথে কথা বলবেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন দুদক সচিব, এমনটি আমরা জানতে পেরেছি। তারপরে আসলে খোলাসা হবে এই বিষয়টি নিয়ে। আমরা জেনেছি যে এটি জুন মাস, আজকে জুনের 6 তারিখ, কিন্তু বেনজির আহমেদ দেশ ছেড়েছেন মে মাসে। আর গতকাল দুদকে তার পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়। তার আইনজীবী হিসেবে একজন এসে আবেদনটি দেন উপপরিদর্শকের কাছে, যিনি সংশ্লিষ্ট এই অনুসন্ধানের দায়িত্বে আছেন, এরকম একজন উইংয়ের কাছে এই আবেদনপত্রটি দেওয়া হয়। কিন্তু সেটি আসলে উনি দেশে থাকতে এটি ওই আইনজীবীকে পাওয়ার দিয়েছিলেন কিনা, দেশ উনি যে হাজির হতে পারছেন না এই জন্য সেই আবেদনে আসলে কি কারণ দেখানো হয়েছে, এগুলো আসলে দুদক কিভাবে গ্রহণ করবে, এই বিষয়গুলো প্রশ্ন হিসেবে রয়েই যাচ্ছে। এছাড়া দুদক তার যে নিয়মিত কার্যক্রম, তার যে অবৈধ সম্পদের বিরুদ্ধে সেগুলো পরিচালনা অব্যাহত রয়েছে। সুতরাং দুদক তার যে দেশের বাইরে থাকার থেকেও যে আবেদনটি করেছে সেটি আসলে কিভাবে গ্রহণ করবে এটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তবে আগে আমরা যেটি জেনেছিলাম যে তিনি যদি দুদকে নাও আসেন তাহলে
তার যে মতামত সেটি আসলে পাওয়া যাবে না বা আত্মপক্ষ সমর্থনের সুযোগটি তিনি হারাবেন। কিন্তু দুদকের যে নিয়ম অনুযায়ী তদন্তে যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে শাস্তি, এগুলো সবই চলমান থাকবে এবং বহাল থাকবে। তো আফসানা, আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরের সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এদিকে সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যায় পার্কের ভিতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সহ পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল। তবে এই সময় গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় পার্ক কর্তৃপক্ষ। দুদক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পার্কটি বিশেষ নজরে রাখা হয়েছে এবং কাগজপত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন তারা। ভাই একটু এদিকে আসেন তো ভাই। হ্যালো। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রীর সন্তানের সম্পদ যেন উপড়ে পড়ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল দেশের সব অঞ্চলেই তার জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে 50 বিঘা জমির উপর বেনজির একটি পোল্ট্রি খামার গড়ে তুলেছে বলেও অভিযোগ উঠেছে। জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা শিল্পপতি ছিলেন না, বংশ পরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না। তবে দেশ জুড়ে তার জমিদারির রহস্য কি, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছে দুদক। বেরিয়ে আসছে চমকের পর চমক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক। অভিযোগ উঠেছে সেই মিঠুর সঙ্গে মিলে 2009 সালে নটস এগ লিমিটেড নামে একটি মুরগির খামার গড়ে তোলেন বেনজির। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর খোঁচাবাড়ি এলাকার 50 বিঘা জমির উপর গড়ে তোলা এই খামারে বর্তমানে প্রায় 3 লাখ মুরগি রয়েছে বলে জানা গেছে। ফার্মের মালিক ছিল, আমরা যেটা শুনছিলাম যে র্যাপের প্রধান বিন্দুন আহমেদ, উনি নাকি 8 আনার মালিক ছিল। এক সময় শুনছিলাম হেলিকপ্টারে স্কুলের মাঠে এসকে সলমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামছিল। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি দুদক কমিটিতে। খামারের ম্যানেজার জানান, কয়েক বছর আগে বেনজির খামারে এসেছিলেন, তবে খামারের মালিক আসলে কে তার কিছুই জানেন না। আসছিলেন দেখে চলে গেছিলেন, এরপরে কি উদ্দেশ্য বা কি প্ল্যান এটা তো আমার জানারও নাই। এই জিনিসগুলো টোটালি মানে আউট অফ সিলেবাস, মানে এটা আমার মধ্যে কে মালিক বা কার সাথে কোনো শেয়ার আছে কিনা বা এগুলো আমি জাস্ট এমপ্লয়ি, আমি চাকরি করি। এর আগে দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বেনজির দাবি করেন তার বিরুদ্ধে ওঠা বেশিরভাগ অভিযোগই মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সৈয়দ মাহমুদ, RTV। এবারে ভারতের নির্বাচন প্রসঙ্গ। সরকার গঠনে প্রস্তুত মোদি, আস্থা রেখেছে নীতিশ নাইডু সহ জোটের অন্যান্য শরিক। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার জন্য দর কষাকষি করছে শরিকরা। শুক্রবার মোদিকে এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আসছে শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি। এদিকে পর্যাপ্ত আসন না পাওয়ায় বিরোধী দলে থাকার আভাস দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। ফারুক হোসেনের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের উপরেই নির্ভর করতে হবে মোদি অমিত শাহদের। এই প্রেক্ষাপটে বুধবার এনডিএ শরিকদের বৈঠক হয়। ওই বৈঠকে জোটের অন্যতম দুই গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ জোট সরকার গঠনে লিখিতভাবে সমর্থন দেন। এতে তৃতীয়বার সরকার গঠনের পথে আপাতত কোনো বাধা নেই নরেন্দ্র মোদীর। আগামীকাল মোদীকে এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি।
তবে জোট সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই মোদির মন্ত্রিসভায়। কে কোন দপ্তর পাবেন সে বিষয়ে ইতোমধ্যেই দেনদরবার চলছে। দুই প্রধান শরিক নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি সহ অন্য শরিকেরা কোন দপ্তর পেয়ে সন্তুষ্ট থাকেন 2-1 দিনের মধ্যেই তা স্পষ্ট হবে। নির্বাচনে ভালো ফল করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272 আসন পেতে ব্যর্থ হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এ পরিস্থিতিতে নীতিশ চন্দ্রবাবুকে কংগ্রেস কাছে টানতে পারে বলে গুঞ্জন উঠলেও তারা আস্থা রাখছেন মোদিতেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট। সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের পাশে নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। will continue to fight against the fascist rule of the BJP. ফারুক হোসেন, RTV। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার ভারতে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে টেলিফোনে আলাপকালে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তিনি ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি টানা 3 বার এই পদে থাকলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ সময় টানা তৃতীয়বার এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন শেখ হাসিনা। সিলেটে অবৈধভাবে ভারত থেকে আসা চিনি বোঝাই 14টি ট্রাক জব্দ করেছে পুলিশ। ভোরে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চিনি বোঝাই ট্রাকগুলো আটক করা হয়। এই চালানটি সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান। জব্দ করা চিনির মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, ট্রাকগুলো কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় ধাওয়া দিলে 14টি ট্রাক, প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। আর চোরাকারবারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জালালাবাদ থানার প্রত্যন্ত অঞ্চলের ভেতরে এই রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে 14টি ভারতীয় চিনি বোঝাই ট্রাক যাওয়ার প্রাককালে আমরা অভিযান চালিয়ে 14টি ট্রাক আটক করেছি। এটা আনুমানিক 2 কোটি টাকার উপরে হতে পারে। এবারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চিকিৎসার জন্য 1 সপ্তাহের জামিন চেয়ে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিলেন তিনি। গেল বুধবার শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি বিরোধী তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তিনি এখন দিল্লির তিহার কারাগারে আছেন। তবে লোকসভা নির্বাচনের জন্য তাকে 3 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে রাতে পাকিস্তানকে আতিথেয়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মুখোমুখি হবে 2 দল। স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় মোনাক প্যাটেলের দল। এদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। তাই নিজেদের প্রথম ম্যাচটা জয় নিয়েই শেষ করতে চায় বাবর বাহিনী। ডালাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে এ গ্রুপে লড়াইয়ে রাত 9:30টায় মাঠে নামবে 2 দল। আরেক ম্যাচে রাত 1টায় লড়বে নামিবিয়া ও স্কটল্যান্ড। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল 4:45টায় শুরু হবে ম্যাচটি। গেল নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 7-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার জামাল ভুঁইয়ার দল সকারুজদের আতিথ্য দেবে হোম ভেন্যু কিংস অ্যারেনায়। অতীত ভুলে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে রুখে দিতে চায় হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এদিকে শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। 2006 থেকে 2022 সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ আসরেই অংশ নিয়েছে দলটি। এই ম্যাচে তাই আরও একবার নিজেদের শক্তির জানান দিতে চায় সকারুজরা।
দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।